বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এই বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে SM আমির হামজা নামে রাজধানীর এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলার শুনানি শেষে এই বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। আরও তথ্য আতিকুর রহমান তিতাসের। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ সব মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় 40 ফিট এলাকায় শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি চালায় পুলিশ। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সিএমএম আদালতে SM আমির হামজা নামে রাজধানীর এক ব্যবসায়ী বাদী হয়ে শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP আব্দুল আল মামুন, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক এমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করে মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার শুনানি হয়। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে পর্যালোচনা আদেশ হবে। এ সময় বাদী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের IGP ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড চালিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক IGP, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ হিসেবে অধিকার আদায় বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বাকিটুকু। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে উপাসনালয় এবং ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে হিন্দু সম্প্রদায়। দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সাথে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন তিনি।
পরে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে ওইটা, এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠা। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরামর্শ দেন হিন্দুদের সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার। যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটাই হলো বিষয়। 53 বছরের সনাতন নির্যাতন বৈষম্যের বিচারের জন্য একটি কমিশন গঠন করার দাবি জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। এত অত্যাচারিত আমরা সইতে পারছি না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে যারা দানবে পরিণত করেছিল তাদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানী পিলখানায় বিজিবি হাসপাতালে আহত বিজিবি সদস্যদের খোঁজখবর নেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, দেশি এবং আন্তর্জাতিক আদালতে সব অপরাধীকে দাঁড় করানো হবে। এখন আর সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নুসরাত শারমিনের আরও তথ্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 15ই আগস্টের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কর্মসূচির নামে অরাজকতা করতে দেয়া হবে না। আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে যারা দানবে পরিণত করেছিল তাদের বিচার হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, হত্যার হুকুমদাতা সবাইকেই আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে তালিকার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। সীমান্তে বিজিবিকে নতজানু হয়ে পিঠ দেখাতে বাধ্য করেছে সাবেক সরকার। এখন থেকে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, নো মোর। ইনশাআল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শীর্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। বিকেলে রাজশাহী সেনানিবাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন সেনা প্রধান। এ সময় তিনি বলেন,
দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে এই 8টা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক, এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র এখনো চলছে, তবে ছাত্র জনতা তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনেই হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই সময় শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন এসএম আরিফ। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। এ সময় সমন্বয়করা জানান, গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে। বিপদ কিন্তু এখনো কাটে নাই, ষড়যন্ত্র করছে, সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান তারা। প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে, তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান সমন্বয়করা। আপনারা আপনাদের জায়গা থেকে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন 2 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 2টি প্রজ্ঞাপনে এই 2 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1-এর সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন 2টিতে স্বাক্ষর করেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে ভাই ভাই হিসেবে বসবাস করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, বিএনপি দেশের মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আগামী 14-15 আগস্ট গণহত্যার প্রতিবাদে সারা দেশে অবস্থান কর্মসূচিও পালন করবে দলটি। দেশের বিভিন্ন স্থানে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রতিবেদন ইউসুফ আলীর। ঠাকুরগাঁয়ের গড়েয়া কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিএনপির উপর দোষ চাপাতে তৎপর রয়েছে। এখানে হিন্দু মুসলমান আপনারা একসাথে থাকবেন, সবসময় একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবেন। কেউ কখনো যেন এটা মনে না করে, বিশেষ করে হিন্দু ভাইরা মনে যেন না করে যে আমরা মুসলমানদের দ্বারা আমরা আপনার নির্যাতিত হচ্ছে, যেন মনে না করে। যে আজকে এই ধরনের কোনো কথা বলবে, কাজ করবে, তাকে আপনারা পাকড়াও করবেন, ধরবেন, ধরে নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। পরিষ্কার কথা, এখানে আমাদের কোনো দ্বিমত নাই।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি এখানে আসতেছে, অথচ তারা কেউ বিএনপি করে না, তারা মনে প্রাণে বিএনপি করে না। যারা বিএনপি করে তারা এই দেশের মানুষকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে। এদিকে জাতীয় জাদুঘরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঐক্য ও সম্প্রীতি সমাবেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খুনি শেখ হাসিনা এবং তার খুনি দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি 14, 15 এবং 16 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতি রেখে তখনকার প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বিটিআরসি চেয়ারম্যানের নির্দেশনায় সম্পন্ন করা হয়। ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারের আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না। সরকার পতনের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে 17 জুলাই মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হয়েছিল সেই সময়। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারে আগুনের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘ 24 দিন পর স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ও চন্দনা কমিউটার। তবে পারাবত জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এই বিষয়ে আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে 24 দিন পর সারা দেশে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল। দেশের পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য এনে আসছি, ট্রেনের জন্য ওয়েট করতেছি আর কি। দীর্ঘদিন পর ট্রেন চালু হচ্ছে। এখন ট্রেনে জার্নি সাধারণত করা হয়, তাই দীর্ঘদিন পরে বাসায় যাচ্ছি। ট্রেন চলাচলের সময় আমাদের খরচটা সীমিত আকারে আসে আর সময়ও অনেকটা সময় বেঁচে যায়। আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের যে নতুন সরকার গঠিত হলো, ইন্টারিম গভর্নমেন্ট বলি আমরা, প্রধান উপদেষ্টা সমন্বয়ে যে সরকার গঠিত হলো, সেই সরকারের সিদ্ধান্ত মোতাবেক আবার যথারীতি ট্রেন চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক গতকাল থেকে আমাদের বুস ট্রেনের চলাচল শুরু করেছে। আজকে থেকে লোকাল মেল কমিউটার ট্রেনের চলাচল শুরু চলছে। অলরেডি আমাদের ইতিমধ্যে 8টি ট্রেন ঢাকা ছেড়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আগামী 15ই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যেই যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। আন্তনগরের ট্রেনের টিকিট 12 আগস্ট বিকেল 5টা থেকে সংগ্রহ করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক শেষে রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সকালে রাজধানী শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাড়িয়ে কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য প্রকাশ পাবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে।
আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যেটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি আছে, ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে 2-3টা। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর। আর্থসামাজিক উন্নয়নের জন্য, বিশেষ করে মানুষ জীবিকার ইসের জন্য, ব্যবসার জন্য যেগুলো এসেনশিয়াল, যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। এখন কত টাকা কি দেব সেই ব্যাপারে বিশদ আলোচনা আমরা কয়েকদিন পরে অলরেডি বলা হয়েছে যে এগুলো এই অর্থের সংশ্লেষ খুব কত কিছু আছে, অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি। আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। মনুমেন্ট বুঝতে পারছেন তো, বিরাটটা তৈরি করবে, নাম হবে কিন্তু আসলে কাজ হবে না। ওইগুলোর ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, দূতাবাসের রুটিন কনসুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। পোস্টে আরও বলা হয়, কারো যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনসুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। অপরদিকে সহিংসতার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপমুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন। রিপোর্ট জুবাইর রহমানের। ছাত্র জনতার বিক্ষোভে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এদিকে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলেও আখ্যায়িত করেছে দেশটি। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের একথা জানিয়েছেন। কারিন জিন পিয়ের আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। অপরদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া সব সহিংস ঘটনার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘ মহাসচিবের দফতরের উপমুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং মানবাধিকারের প্রতি তাদের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান। That there will be continue to be an open and inclusive process of government formation. জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিজিবি সভাপতি পাপন সহ সকল পরিচালকদের পদত্যাগের দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে আজ বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে প্রায় 1000 খানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক জানান, গত 17 বছরে ক্রিকেটের উন্নয়নের চেয়ে দুর্নীতি হয়েছে বেশি, তাই পরিচালকদের বিসিবির পদে থাকার কোনো অধিকার নেই। ভবিষ্যতে দেশের কোনো বোর্ডকে রাজনীতিকরণ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন সাবেক এই ফুটবলার। এই সময় উপস্থিত ছিলেন বিজিবি সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আখড়া বানিয়ে ফেলেছে। ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না।